স্টক ডাইনামিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার আমি নিয়ে এসেছি একটি অত্যন্ত ভালো স্মল ক্যাপ কোম্পানি, যেটি এই কোম্পানিটি আজকে আমরা এখন দেখব যে এই কোম্পানিটি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, বা কোম্পানিটির কি কি উইকনেস আছে বা কি কি স্ট্রেংথ থাকতে পারে। তো তাহলে আমরা শুরু করছি। তো যেরকম ভাবে আমরা আগের বারও দেখেছিলাম আগের ভিডিওতে, যে আমরা স্ক্রিনার অ্যাপ ওপেন করে আমরা সেখান থেকে একটা একটা করে জিনিস আমরা চেক করব। তো আজকে কোম্পানির নাম পাওয়ার মেকানিক্যাল প্রজেক্টস লিমিটেড। এই কোম্পানিটা আপনি খুব একটা বেশি কোনো ভিডিও শুনে হয়তো শুনবেন না, কারণ এটি তো আমরা এটাতে দেখতে পাই, প্রথমেই দেখতে পারি যে কোম্পানিটির মার্কেট ক্যাপ অলমোস্ট 6,300 কোটি টাকার কাছাকাছি। তো অত্যন্তই ছোট মার্কেট ক্যাপ, কারণ আমরা জানি 20,000 কোটির নিচে থেকে 20,000 কোটি থেকে 5,000 কোটির মধ্যেকার কোম্পানি হচ্ছে মোটামুটি স্মল ক্যাপ লেভেলের কোম্পানি। তো এটি জাস্ট বলা যায় মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানিটির কারেন্ট প্রাইস হচ্ছে 4,226 টাকা। কোম্পানিটি এবছরেই হাই গেছিল প্রায় 5,070 টাকায়, এবং কোম্পানিটি এবছরের লো ছিল 1,327 টাকা। তো কোম্পানিটির ক্ষেত্রে যথেষ্টই ভালো পটেনশিয়াল দেখা যাচ্ছে, মানে যদিও প্রাইস নট ব্যাড, খারাপ খুব একটা নয়। কোম্পানিটির গ্রাহক নাম্বার যদিও 1,690 টাকা, সেক্ষেত্রে সেই রেসপেক্টে বলা যায় কোম্পানিটা কিছুটা প্রাইস বেশি আছে বর্তমানে। বাট কোম্পানিটির পেট্রোস্কি স্কোর 7, যেটা সত্যিই বোঝায় যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা খুবই ভালো। কোম্পানির প্রমোটার হোল্ডিং 64% এবং পাবলিক হোল্ডিং মাত্র 19%। তো তার মানে বাকি পোর্শনটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইএস বা এফআইএস দের কাছে আছে। কোম্পানিটি ডিভিডেন্ডও দেয় কমই অ্যামাউন্ট। তো মোটামুটি কোম্পানিটা ভালো। তো আমরা এবার কোম্পানিটার ক্ষেত্রে চেক করতে পারি যে কোম্পানিটা কোন সেক্টরে কাজ করে বা কোম্পানিটার মেইন এরিয়া অফ ওয়ার্ক কি। তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার মেকানিক্যাল প্রজেক্টস লিমিটেড কোম্পানিটা 1999 সালে শুরু হয়েছিল। এরা সাধারণ অবস্থায় ইলেকশন টেস্টিং এন্ড কমিশনিং, ইটিসি হচ্ছে ইলেকশন টেস্টিং কমিশনিং। এটা এক রকমের কনস্ট্রাকশনাল প্রজেক্ট রিলেটেড কোম্পানি। এরা সাধারণ অবস্থায় কি এরা মানে কোনো একটা প্রজেক্টকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটাই করে থাকে। এরা ব্রয়লার, টারবাইন এবং জেনারেটর এর উপর কাজ করে, বিভিন্ন সিভিল ওয়ার্কস এবং অপারেশন এন্ড মেইনটেনেন্স এর কাজ করে থাকে। কোম্পানি লার্জ মেগা পাওয়ার প্রজেক্টে কাজ করে। এবং আজকে যদি আপনি দেখেন যে ইন্ডিয়ার গ্রোয়িং এর সঙ্গে সঙ্গে পাওয়ার ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দা পাওয়ার ইন্ডাস্ট্রি সত্যি একটা অত্যন্ত ডিমান্ডিং সেক্টর। তো সেখানে কোম্পানি থার্মাল পাওয়ার প্রজেক্ট এবং ক্রিটিক্যাল পাওয়ার প্রজেক্টস এর উপর কাজ করে থাকে। তো এখানে কোম্পানির সাধারণ অবস্থায় ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন, হাইড্রো পাওয়ার, ওয়াটার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ দ্য হেভি ফেব্রিকেশন এবং মাইনিং এর উপর কাজ করে। কোম্পানির 47% সিভিল ওয়ার্কস, অপারেশন এন্ড মেইনটেনেন্স হচ্ছে 29%, ইলেকট্রিশিয়ান ওয়ার্ক হচ্ছে 19%, ইলেকট্রিক্যাল 3% এন্ড আদার 1%। তো আমরা এটাকে মূলত ভাবে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কোম্পানি বলতে পারি। আমরা যেরকম দেখেছি ইন্ডিয়ার গোছের ক্ষেত্রে কনস্ট্রাকশন ওয়ান অফ দা মোস্ট মানে অত্যন্তই ভাইটাল একটা রোল প্লে করছে। তো অবভিয়াসলি কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানির ভূমিকা অত্যন্তই বেশি হতে চলেছে। এবং এই কোম্পানিটা মূলত ভাবে ইন্ডিয়াতেই কাজ করে। 86% আমরা যদি দেখি জিওগ্রাফিক্যাল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং 14% আমরা যদি দেখি আউটসাইড ইন্ডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কিছু অর্ডার পেয়েছি। তো এবার যদি আমরা কোম্পানির গ্রাফের ক্ষেত্রে দেখি, আমরা দেখব যে আগের কোম্পানির মতোই এই কোম্পানির ক্ষেত্রেও আগের ফাইন অর্গানিক্স এর মতো এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে গ্রাফ কিন্তু নিচের থেকে উপরের দিকেই যাচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু কোম্পানি একদম টপ লেভেলেই চলছে। কোম্পানির ক্ষেত্রে কিন্তু কোনো এখনো ডাউনগ্রেড দেখা যায়নি, এবং মূলত ভাবে আগের বছর মে মাস থেকে শুরু করে আপগ্রেড প্রচন্ড ভালো। আমরা যদি সেটাকে গুগল ফাইন্যান্সে দেখতে চাই, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে কোম্পানি লাস্ট 1 বছরের নাগাদ মোটামুটি ভাবে আপনার 375% রিটার্ন দিয়েছে।
75% রিটার্ন কোনো স্মল অ্যামাউন্ট নয়। মোটামুটি বলতে গেলে আপনার পয়সা প্রায় 2.7 টাইমস আপনার পয়সা ইনক্রিমেন্ট হয়েছে। তো দিস ইজ ভেরি গুড। বর্তমানে যদি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু আপনার চিন্তা করা উচিত, কারণ আপনার প্রাইস কিন্তু 50 দিন এবং 200 দিন দুজনের প্রাইসের থেকে, দুটোর অ্যাভারেজের থেকেই কিন্তু প্রাইস বেশি। তো সেক্ষেত্রে কিন্তু শর্ট টার্মে প্রফিট বুকিং দেখার একটা পসিবিলিটি রয়েছে। মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে কিছুটা ক্ষেত্রে স্টক হয়তো নেমে আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনি ইমিডিয়েটলি কাউকে ইনভেস্ট করতে চান, তো আপনি স্মল অ্যামাউন্টের কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন এবং আপনি তারপর দেখতে পারেন কন্ডিশন কিরকম হচ্ছে এবং দেন আপনি তারপর ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি দেখেন যে কোম্পানি এখানে কোম্পানির ব্যালেন্স শিট যদি আমরা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানির অপারেটিং প্রফিট 75 থেকে 94, 94 থেকে 127। সো অবভিয়াসলি অপারেটিং প্রফিট ইনক্রিজ করছে। নেট প্রফিট 36 থেকে 47 এবং 47 থেকে 75। তো অবভিয়াসলি বলার কিছু নেই যে প্রফিট কোম্পানির ক্ষেত্রে ইনক্রিজিং হয়ে চলেছে। এবং আমরা যদি আমরা এখানে আমরা ব্যালেন্স শিটও আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেমি জিনিস রিফ্লেক্ট করছি যে নেট প্রফিট মানে 51 থেকে 68, 68 থেকে 72, 72, 75 কমেছে, কিন্তু আবার বেড়ে 91, 143, 131। এখানে যদিও কোম্পানি নেগেটিভ রেখেছিল, বাট এটা কোভিড এর সময়, তো সেক্ষেত্রে হতেই পারে, কিছু বলার নেই। 138, 207, 219। তো আজকে বলতে গেলে 51 কোটি টাকার প্রফিটের কোম্পানি আজকে 219 কোটি টাকা প্রফিট তৈরি করছে মোরাললেস। তো অবভিয়াসলি 4 থেকে 5 টাইমস কোম্পানির প্রফিট বেড়ে গেছে। তো অবভিয়াসলি সেক্ষেত্রে কোম্পানির গ্রোথও অবভিয়াসলি বাড়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এছাড়া কোম্পানির ক্ষেত্রে আমরা যদি দেখি কোম্পানির রিজার্ভেও আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটা 144 কোটি টাকার রিজার্ভ বেড়ে হয়ে গেছে 1261 টাকা। 10 গুণ, অলমোস্ট 10 গুণ রিজার্ভ বেড়ে গেছে। রিজার্ভ 10 গুণ বেড়েছে। এবং আমাদের যদি দেখি টোটাল লায়াবিলিটিস বা বড়োইংস যদি আমরা চেক করি, বড়োইংসও প্রায় 3 গুণ বেড়েছে। বাট সেটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। 10 গুণ রিজার্ভ বেড়েছে, সে রেসপেক্টে বড়োইং খুব বেশি কিছু অসুবিধার ব্যাপার নয়। বাট তবুও এজ এ লং টার্ম ইনভেস্টর আমাদের এগুলোকে মাথায় রাখা উচিত যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে। এখানে ডেবিটার্স ডেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 90 দিন, যদিও সেখানে কোনো পরিবর্তন বা সেরকম কিছু দেখা যাচ্ছে না। শেয়ার হোল্ডিং প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, মোটামুটি 2020 থেকে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট শেয়ার হোল্ডিং রয়েছে, বা বলা যেতে পারে যে প্রমোটার শেয়ার হোল্ডিং কিছুটা বাড়িয়েছে। 62 থেকে 64 হয়ে গেছে। এফআইএস ও শেয়ার হোল্ডিং বাড়িয়েছে 2.6 থেকে 3.5। ডিআইএস শেয়ার হোল্ডিং অনেকটাই বাড়িয়েছে, 9 অলমোস্ট 10 থেকে 13.5 মতো। অবভিয়াসলি পাবলিকের শেয়ার হোল্ডিং এখানে কমে গেছে 24 থেকে 18। তো অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমাদের এফআইএস বা ডিআইএস এর শেয়ার হোল্ডিং বাড়ছে এবং প্রমোটারের শেয়ার হোল্ডিং বাড়ছে, তো কোম্পানি নিশ্চয়ই ভালো কাজ করছে। এবং কারণ এদের কাছে খবর অনেক বেটার থাকে, এবং তারা যখন আজকে নিজেদের পয়সা ইনভেস্ট করছেন, তো সেখানে একটা আইডিয়া করতে পারা যায় যে কোম্পানি গ্রোথের দিকে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যখন কোম্পানির আদার্স ব্যালেন্স শিট এবং সেক্টর ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রোথের পসিবিলিটি রয়েছে, তো সেক্ষেত্রে এই জাতীয় কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবা যেতে পারে। যদিও আমি আবার ডিসক্লেমার দিতে চাই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, এবং এই ভিডিওর অ্যানালিসিস সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসের জন্য, কোনো রকম ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিন, তবেই ইনভেস্টমেন্ট করবেন। ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।